চুপ চুপ। লাইভ শুরু হলো নাকি দেখেন। আসসালামু আলাইকুম। আমি নিপুণ রায়চৌধুরী। আপনারা যারা আমার ফেসবুক পেজে লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এখন সময়টা অস্বাভাবিক। করোনা ভাইরাস কেড়ে নিচ্ছে মানুষের জীবন, ধ্বংস হচ্ছে জীবিকা। বিশ্বে করোনা ভাইরাসের মৃত্যু সংখ্যা 19 লাখ ছাড়িয়ে গেছে। এখনো পৃথিবীর বহু দেশ থেকে নতুন করে সংক্রমণ বাড়ার খবর আসছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। মহাদুর্গতির এই বিশ্বের সকল দেশে পৃথিবীব্যাপী মানুষ কার্যক্রম বলতে গেলে স্থির হয়ে গেছে। যেসব জায়গায় মানুষের পদচারণা মুখর থাকে সেগুলো দেখলে এখন ভূতুড়ে মনে হয়। ওটা শেয়ার দিতে হবে পেজে। চলাচলের উপর নিষেধাজ্ঞা, স্কুল কলেজে বন্ধ, ভ্রমণের উপর নিষেধাজ্ঞা, গণজামায়াতের উপর নিষেধাজ্ঞা। একটি রোগ ঠেকানোর ক্ষেত্রে পুরো বিশ্ব যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটি নজিরবিহীন। কিন্তু বড় এই দুর্গতির মধ্যে সুশাসনবিহীন এ দেশে তৈরি হচ্ছে বড় সুযোগ তথা দুর্নীতি। অব্যাহত ভাবে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও করোনাকালীন নানা ভুল সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার মধ্যে ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। নগদ সহায়তা, দুর্নীতি ও করোনাকালীন সিদ্ধান্ত এবং ত্রাণ বিতরণে অনিয়ম, দুর্নীতির জন্য এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে 226 জন প্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তদের বেশিরভাগই কোনো না কোনো ভাবে সরকারি দলের সাথে সম্পৃক্ত। করোনা ভাইরাস মোকাবেলায় সুরক্ষা সামগ্রী কেনা ও সরবরাহ নিয়েও ঘটেছে দুর্নীতি। নিম্নমানের সুরক্ষা পোশাক, পিপিই ও মাস্ক কিনে নানা সরবরাহ করা হচ্ছে। এসব কেনা হয়েছে অস্বাভাবিক বেশি দামে। তবে বাংলাদেশে করোনাকালে দুর্নীতি ও উদাহরণ ছাপিয়ে গেছে জেকেজি ও রিজেন্ট হাসপাতালে জালিয়াতি ঘটনার মাধ্যমে। করোনার নমুনা সংগ্রহ করে ফেলে দিয়ে ভুয়া ফলাফল দেওয়ার ঘটনা সারা বিশ্বে এখন পর্যন্ত বিরল। করোনা মোকাবেলার ক্ষেত্রে প্রাসঙ্গিক 2টি আইন, যার মধ্যে একটি হলো দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এবং সংক্রমণ রোগ আইন 2018, এদের কোনোটি যথাযথভাবে অনুসরণ করা হয়নি, যার ফলে দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এবং এর অধীনে থাকা দুর্যোগ বিষয়ক স্থায়ী অধ্যাদেশাবলী 2019 অনুসরণ না করার ফলে আইন অনুযায়ী বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরকে সম্পৃক্ত করার সুযোগ ব্যবহার করা যায়নি। 23 মার্চ কোভিড-19কে সংক্রমণ রোগ হিসেবে আইন অন্তর্ভুক্ত করার প্রজ্ঞাপন জারি করা হলেও বিলম্বের কারণে আইন প্রয়োগ শুরু হওয়ার আগেই বাংলাদেশে কমিউনিটি পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ চিকিৎসা ব্যবস্থা সকল ধরনের প্রস্তুতি গ্রহণের দাবি করলেও টিআইবি বিভিন্ন সংস্থা ব্যবস্থায় দেখা গেছে হাসপাতালে 74.5% দক্ষ জনবলের ঘাটতি লক্ষ্য করা গেছে। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক 51%, প্রয়োজনীয় যন্ত্রপাতি 59%, নিম্নমানের সুরক্ষা সামগ্রী 51% ইত্যাদি বিষয়ের সমীক্ষার ব্যাপক ঘাটতি উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতাল লক্ষ্য করা গেছে, যা করোনা আক্রান্তের চিকিৎসা সহ অন্যান্য সাধারণ সেবা কার্যক্রমে ব্যাহত হয়েছে।
সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগের ঘাটতি এবং সরকারের পক্ষ থেকে ভুল ও বিভ্রান্তিকর বার্তা প্রদানের ফলে সামাজিক দূরত্ব ও লকডাউন ব্যবস্থা কার্যকর হয়নি। একদিকে আইসোলেশনের নামে বলা হচ্ছে, আবার অন্যদিকে গণপরিবহন, কলকারখানা, শপিং মল খুলে দেয়া হয়েছে। করোনা প্রকট শুরু পর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আওতাধীন সকল চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি ছাড়া জনসমক্ষে সংবাদপত্র বা অন্য কোনো গণমাধ্যমে কোনো বিবৃতি বা মতামত প্রদানের নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা সেবা কার্যক্রম সম্পর্কিত তথ্যের প্রকাশনা বাধাগ্রস্ত করেছে। করোনার কারণে সৃষ্ট দুর্যোগকালীন পরিস্থিতি কাজে লাগিয়ে 5 থেকে 10 গুণ বাড়তি মূল্যে মানহীন সুরক্ষা সামগ্রী ক্রয় করা একটি চক্র লাভবান হয়েছে এবং এসব মানহীন সামগ্রী হাসপাতালে সরবরাহ করে স্বাস্থ্যকর্মীদের ঝুঁকির মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে। একটি সিন্ডিকেট বিভিন্ন ফার্মের নামে সব ধরনের ক্রয় নিয়ন্ত্রণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একাংশ জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিভিন্ন হাসপাতালে N95 মাস্ক লেখা মোড়কে সাধারণ সার্জিক্যাল মাস্ক সরবরাহ এটি একটি উদাহরণ। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার গৃহীত কার্যক্রম সুশাসনের প্রতি নির্দেশকের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় ধরে পরিকল্পনাহীন, সুশাসনের ঘাটতি ও অপ্রতুল বাজেটের বরাদ্দের কারণে স্বাস্থ্য খাতে দুর্বল সক্ষমতা করোনা সংকটে উন্মোচিত হয়েছে। সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিকল্পনা ও সমন্বয় ঘাটতি প্রকটভাবে লক্ষ্য করা গেছে। চীন দেশে করোনা প্রাদুর্ভাবের পর 3 মাস সময় হাতে পাওয়ার পরেও করোনা মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ না করা এবং সিদ্ধান্তহীনতা, সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার কারণে করোনা ভাইরাসের আক্রান্তের অনুপ্রবেশে চিহ্নিতকরণ ও নিয়ন্ত্রণে ব্যর্থতা, অন্যদিকে সুযোগ থাকা সত্ত্বেও পরীক্ষাগারে সম্প্রচারণ না করে বিপুল সংখ্যক মানুষকে পরীক্ষার আওতার বাইরে রাখা, কঠোরভাবে চলাচল নিয়ন্ত্রণ না করার কারণে সংক্রমণ সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে। লকডাউন সহ সকল ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামত উপেক্ষা করে আমলা নির্ভর সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা লক্ষ্য করা গেছে। করোনা সংকট স্বাস্থ্য খাতে এমন চাপের মুখে তাই এই খাত নানা দুর্নীতি ও অনিয়মের খবর জানতে পারা যাচ্ছে। তবে করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশের মতো ব্যাপক গভীর দুর্নীতি অন্য কোনো দেশে হয়েছে কিনা তার কোনো দৃষ্টান্ত এখনো মেলেনি। কোভিড টেস্ট জালিয়াতির কারণে কোনো দেশে নাগরিকদের জন্য অন্য কোনো দেশ ফ্লাইট বন্ধ করেছে বা যাত্রী ফেরত পাঠিয়েছে এমন কোনো নজির এখনো নেই, যেটা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। করোনা ভাইরাসকে ব্যবহার করে দুর্নীতি, লুটপাটের পাহাড় গড়ে তুলেছে বর্তমান অবৈধ সরকার দেশ চালাতে ব্যর্থ পরিচয় দিয়েছেন। লুটপাটের মহামারীতে তারা চ্যাম্পিয়ন হলেও করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রাণঘাতী এই মহামারী ভয়াবহ ভাইরাস মোকাবেলায় করতে বিশ্বব্যাপী 240টি সম্ভাব্য ভ্যাকসিন উদ্ভাবন কাজ বর্তমান সরকারে চলছে। এর মধ্যে 40টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে এবং সীমিত পর্যায়ে মানুষের উপর পরীক্ষা চলছে। 9টি ভ্যাকসিন পরীক্ষার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিশ্বের অনেক দেশে অনেক ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে এবং ব্যাপক হারে টিকাদানের কর্মসূচি গ্রহণ করছে। টিকা তৈরির প্রক্রিয়ায় সফল হবার আগে বিভিন্ন দেশ টিকা সংগ্রহের দৌড়ে নেমে পড়েছে। অনেক দেশ টিকা উৎপাদনে যুক্ত বিভিন্ন সংস্থার সাথে অনেক মিলিত টিকা কেনার চুক্তি করে ফেলেছে, কিন্তু আমাদের দুর্নীতিবাজ অদক্ষ সরকার ভ্যাকসিন সংগ্রহে যথাযথ উদ্যোগ না নিয়ে বাংলাদেশের মানুষকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ভ্যাকসিন সংগ্রহে সরকারের লুকোচুরি এবং তার নিকটবর্তী সময়ে বাংলাদেশ অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা নিয়ে
কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বিএনপি কর্তৃক গঠিত কোভিড-19 ভ্যাকসিন সংক্রান্ত কমিটির সম্মানিত আহ্বায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব খন্দকার মোশাররফ হোসেন। স্যার, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নিপুণ রায়চৌধুরী। আর যারা আমাদের ফেসবুক পেজে লাইভে যুক্ত আছেন, আপনারা সরাসরি আমাদের সাথে আলোচনায় অংশ নিতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থেকে থাকে, পেজের লাইভে কমেন্ট সেকশনে কমেন্টস করে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং আমরা আশা করব এই প্রোগ্রামটি জনগণের মাঝে বিপুলভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। সবাইকে ধন্যবাদ। স্যার, আমরা যেদিকে তাকাই সেদিকে দুর্নীতি দেখতে পাই। ধারণা করা হচ্ছিল বৈশ্বিক মহামারী কোভিড-19 সংক্রমণ পরিস্থিতিতে এসব বন্ধ হবে, কিন্তু আমরা দেখলাম দুর্নীতি সহ ক্ষমতাসীনদের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ না হয়ে আরো বেড়েছে। এই দুর্নীতির মধ্যে কোভিড-19 এর ভ্যাকসিন বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গাটা আসলে কতটুকু পূরণ হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ নিপুণ রায়চৌধুরী তোমাকে, এবং এই যারা অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন, আমাদের শুনছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে উপস্থাপনায় নিপুণ রায়চৌধুরী প্রথম দিকেই বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে সরকারের অনীহা প্রকাশ করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থা, স্বাস্থ্য সেক্টরের অব্যবস্থা, দুর্নীতি, এগুলো সম্পর্কে আসলে নিপুণ রায়চৌধুরী উপস্থাপনায় বক্তব্য রেখেছে। সেগুলো আমি পুনরাবৃত্তি করতে চাই না। তবে এখানে প্রাসঙ্গিক যে সরকার সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, চায়নাতে যখন এটা ধরা পড়েছে, তার 3 মাস পরেও দেখা গেল যে বাংলাদেশ সরকার এ ব্যাপারে নিশ্চুপ থেকেছে এবং কোন রকমের প্রস্তুতি গ্রহণ করেনি। 8ই মার্চ প্রথম বাংলাদেশ করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে বলে ঘোষণা করে, এবং তখনও বলা হয় যে বাংলাদেশ সরকার এ ব্যাপারে এটাকে মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু দেখা গেল যে সারা বিশ্বে যখন ব্যাপকভাবে করোনা টেস্ট করা হচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যখন বলা হচ্ছে প্রত্যেক রাষ্ট্রকে যে এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, টেস্ট টেস্ট টেস্ট, এইভাবে বলেছে WHO, কিন্তু তখন কিন্তু বাংলাদেশ সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তারা শুধুমাত্র IUCNকে সেই সময় পরীক্ষা করার জন্য অনুমতি দিয়েছে এবং তারা দৈনিক 20-25টা করে পরীক্ষা করেছে। সেটা এবারে প্রয়োজনের তুলনায় খুবই সামান্য ছিল, এবং সেই সময় আমরা দেখেছি মানুষ করোনা টেস্ট করার জন্য এই IUCN লাইন ধরে, সে রাত্রি থেকে লাইন ধরে দাঁড়িয়ে থেকেছে, কেউ লাইন পায়নি। যখন চাপের মুখে পড়লো তখন IUCN বলল যে তাদের কাছে টেস্ট করার জন্য যে কিট সামগ্রী তা মাত্র 1700 আছে। এই প্রস্তুতি নিয়েই কিন্তু সরকার বলেছে তাদের যথেষ্ট প্রস্তুতি আছে। প্রথম দিকেই সরকার করোনা মোকাবেলায় টেস্ট, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেটা করতে ব্যর্থ হয়েছে। অনেক পরে তারা আস্তে আস্তে করোনা টেস্টের ল্যাবরেটরি
তারা সম্প্রসারণ করেছে এবং তারপরেও যা টেস্ট করেছে আমরা রেকর্ড থেকে দেখেছি যে সর্বোচ্চ কোনো এক সময়ে 16,000 17,000 পর্যন্ত টেস্ট করেছে, এরপরে আবার এটা নিচে নেমে এসেছে। তাই একটি দেশে 16 কোটি মানুষের দেশে যদি সরকারি বেসরকারি সকলকে মিলে যদি এরকম 11,000 12,000 টেস্ট করা হয়, এটা যথেষ্ট না। বাংলাদেশ এই করোনা ভাইরাস কে মোকাবেলা করার জন্য যে টেকনিক্যাল কমিটি করেছিল তারাও কিন্তু পরামর্শ দিয়েছিল যে বাংলাদেশে কমপক্ষে প্রতিদিন 30,000 করে টেস্ট করা প্রয়োজন, কিন্তু তা করেনি, করতে এখনো পারেনি। অতএব বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে শনাক্তের কথা বলা হচ্ছে, যেহেতু পরীক্ষাই কম করা হচ্ছে তাই শনাক্তের সংখ্যা তো কমই থাকবে। এবং অন্যদিকে মৃত্যুর সংখ্যা বলা হচ্ছে, সেই মৃত্যুর সংখ্যার ব্যাপারে তারা নিজেরাই বলছে যে হাসপাতালে মারা যাচ্ছে, বাড়িতে মারা যাচ্ছে ইত্যাদি, কিন্তু এইভাবে যে তথ্য সংগ্রহের যে পদ্ধতিটা, এটা কখনোই গ্রহণযোগ্য নয়, বিশ্বাসযোগ্য নয়। অতএব এই সরকার করোনা ভাইরাস প্রতিরোধের জন্য টেস্ট এবং হাসপাতাল ফেসিলিটি যা দরকার তা প্রথম থেকেই তারা প্রস্তুত রাখেনি। যখন করোনা প্রথম দিকে ব্যাপক আকার ধারণ করলো, আমরা দেখেছি যে কয়টা হাসপাতাল করোনার জন্য প্রস্তুত, এগুলো খুবই সামান্য, প্রয়োজনের তুলনায় মানুষ সেই স্বাস্থ্য সেবা পায়নি। আর যেগুলো সরকার তৈরি করেছে বলে ঘোষণা করেছিল, সেখানেও দেখা গেছে যে সেখানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা নাই, সেখানে ভেন্টিলেটর নাই ইত্যাদি। আসলে সর্বক্ষেত্রে এই পুরো বিষয়টি নিয়ে, যেখানে এই মহামারী এটা সারা বিশ্বে একটা অত্যন্ত চরম দুর্যোগের সময় বলে ঘোষিত, সেই সময়টায় বাংলাদেশের মানুষকে নিয়ে কিন্তু নানা ধরনের লুকোচুরি করা হয়েছে। এরপরে আসা যাক যে আমরা বর্তমান অবস্থায় চলে আসি, যে যখন এই করোনা পরিস্থিতি সারা পৃথিবীতে চলছে, তখন থেকেই কিন্তু এই করোনা প্রতিষেধক হিসাবে ভ্যাকসিন আবিষ্কারের জন্য বিভিন্ন দেশ, তারা বিভিন্ন ল্যাবরেটরি, সায়েন্টিফিক ইনস্টিটিউট, এগুলো তারা প্রচেষ্টা শুরু করে এবং বিভিন্ন সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই সব ল্যাবরেটরি, সেই সব প্রতিষ্ঠানকে সহযোগিতা দেয়। এবং অত্যন্ত আনন্দের বিষয় যে 1 বছরের মধ্যেই কিন্তু সেই আমাদের দেশের 1 বছর নয়, আমরা তো মার্চ মাস থেকে গণনা করি, এখন 10 মাস অতিক্রম করেছে, কিন্তু পৃথিবীতে কিন্তু 1 বছর হয়ে গেছে এই করোনা সংক্রমণের সময়কাল। 1 বছরের মধ্যেই কিন্তু করোনার ভাইরাস, প্রতিষেধক ভাইরাস আবিষ্কৃত হয়েছে। এটা হতে পেরেছে এই জন্য যে এর আগে সার্স এবং যে এই ধরনের যে রোগ আগে হয়েছিল, সেই রোগের যে সেই ভ্যাকসিন আবিষ্কৃত হওয়ার কারণে সেই ভ্যাকসিনের সূত্র ধরে কিন্তু এই করোনা ভাইরাস ভ্যাকসিনটা দ্রুত আবিষ্কার করা সম্ভব হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আবিষ্কার একদিকে হচ্ছে, অন্যদিকে প্রত্যেকটি দেশ কিন্তু যে সম্ভাব্য যারা এই উদ্ভাবনী করবে তাদের সঙ্গে অগ্রিম চুক্তি করে ফেলেছে এবং তাদেরকে অগ্রিম টাকা দিয়ে সহযোগিতা করেছে ভ্যাকসিন পাওয়ার জন্য। এখানেও কিন্তু ঠিক যেমনি ভাবে বাংলাদেশ সরকার প্রথম দিকে এই করোনার টেস্ট করা, করোনার চিকিৎসা করা ইত্যাদি ব্যাপারে তারা অনীহা, তারা উদাসীনতা দেখিয়েছিল, এই করোনা ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে কিন্তু ঠিক একইভাবে তারা উদাসীন এবং তারা তাদের দূরদর্শীহীনতা, অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। তারা সেই এই গত বছরের শেষের দিকে এসে একটি চুক্তি করেছে, এটা ত্রিপক্ষীয় চুক্তি। ইন্ডিয়ার যে কোম্পানি
তার সাথে বেক্সিমকোর মাধ্যমে যে ইনস্টিটিউট, ভারতের যে ইনস্টিটিউট, এদের সাথে আমরা এটাকে নামটা বলে নেই, সেরাম ইনস্টিটিউট, ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে বেক্সিমকোর মাধ্যমে ট্রাইপার্টি এগ্রিমেন্ট করেছে, ব্যবসায়িক এগ্রিমেন্ট। কিন্তু সারা পৃথিবীতে আমরা দেখেছি যে কোন দেশ এই ধরনের ভায়া মিডিয়া অর্থাৎ ট্রাইপার্টি কোনো এগ্রিমেন্ট করেনি। প্রত্যেক দেশ যারা প্রস্তুতকারী যে প্রতিষ্ঠান তার সাথে সরাসরি তারা চুক্তি করেছে, কিন্তু বাংলাদেশই মাত্র ট্রাইপার্টি চুক্তি করেছে। আর প্রত্যেক দেশ চেষ্টা করেছে যে যাতে করে তারা বার্গেন করতে পারে বিভিন্ন কোম্পানির সাথে যারা এটা প্রস্তুতকারক, যারা প্রস্তুত করতে ইতিমধ্যে সফল হয়েছে, টেস্টে তারা স্বীকৃত হয়েছে, তাদের সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের সাথে কিন্তু প্রত্যেকটি দেশ চুক্তি করেছে যাতে করে একটি প্রতিষ্ঠানের উপরে, একটি সংস্থার উপরে তাদেরকে নির্ভর করতে না হয়। কিন্তু বাংলাদেশি শুধুমাত্র একটি ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে বেক্সিমকোর মাধ্যমে ট্রাইপার্টি এগ্রিমেন্ট করেছে এবং এখানে এই এগ্রিমেন্ট মোতাবেক দেখা যাচ্ছে যে 3 কোটি ডোজ আমরা এই ভ্যাকসিন পাবো চুক্তি মোতাবেক। এবং সেই চুক্তিতে লেখা ছিল যে জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির মধ্যে তারা 50 লাখ করে প্রত্যেক মাসে 6 মাসে 3 কোটি ডোজ আমাদেরকে ভ্যাকসিন দেবে। কিন্তু আপনারা অনেকেই জানেন সাম্প্রতিক ঘটনা যে হঠাৎ করে আমরা শুনতে পেলাম ভারত তাদের এই সেরাম ইনস্টিটিউটের যে প্রস্তুতকৃত যে ভ্যাকসিন তা বিদেশে রপ্তানি করা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে তারা বলছে যে ভারতের যে প্রয়োজন তা মেটানোর পরে তারা বাইরের দেশে রপ্তানি করতে পারবে। এই নিয়ে আমাদের সরকারের মন্ত্রীরা বলেছে যে না, এটা অসুবিধা হবে না, আমরা সঠিক সময় পাব। যুক্তি হিসাবে স্বাস্থ্যমন্ত্রী বললেন যে এটা G2G অর্থাৎ সরকার এবং সরকারের মধ্যে চুক্তি, কিন্তু এটা তৎক্ষণাৎ স্কয়ারের যে ম্যানেজিং ডাইরেক্টর, বেক্সিমকোর যে ম্যানেজিং ডাইরেক্টর সে সঙ্গে সঙ্গে এটা প্রতিবাদ করে বলেছে, পত্রিকায় প্রকাশিত খবর, যে তারা দাবি করছে যে এটি এই ট্রাইপার্টি এগ্রিমেন্ট এবং ব্যবসায়িক এগ্রিমেন্ট। এই যে সরকার জনগণকে এই একটা ধামাচাপা দেওয়ার জন্য, তাদের ব্যর্থতা, তাদের অদূরদর্শিতাকে ধামাচাপা দেওয়ার জন্য জনগণকে আসলে প্রতারণা করছে, বিভ্রান্ত করছে। আসলে এই চুক্তিটি ত্রিপাক্ষিক এবং ব্যবসায়িক চুক্তি। এটা করে যে ব্যাপারটা হলো যে চুক্তি মোতাবেক দেখা যাচ্ছে যে আমরা $5 করে মূল্য দিতে হবে এই সিরাম ইনস্টিটিউটকে। কিন্তু আমরা জানি ইতিমধ্যে গার্ডিয়ান পত্রিকায় প্রকাশ হয়েছে যে এই যে অক্সফোর্ড সিরাম যে ইনস্টিটিউট, এরা কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যে কোম্পানি যে টিকা উদ্ভাবন করেছে তাদের থেকে লাইসেন্স নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট এটা প্রস্তুত করবে। কিন্তু সারা পৃথিবীতে দেখা গেছে যে ওই দেশগুলো যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সাথে সরাসরি চুক্তি করেছে তারা কিন্তু এই $5 থেকে অনেক কম মূল্যে তারা পাচ্ছে। যেমন আমি উদাহরণ হিসাবে বলতে চাই, গার্ডিয়ান পত্রিকায়, লন্ডনের প্রকাশিত গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত যে ইউরোপীয় ইউনিয়ন এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা ভ্যাকসিন তারা পাচ্ছে প্রতি ডোজ $2.19, আর ফিলিপাইন চুক্তি করেছে $2.50, $2.5।
আর যুক্তরাষ্ট্র চুক্তি করেছে $4 আর বাংলাদেশ চুক্তি করেছে $5। এই জন্য যেহেতু এটা বায়োমিডিয়া বেক্সিমকোর মাধ্যমে ট্রাইপার্টি ব্যবসায়িক এগ্রিমেন্ট, সেই জন্য সেখানে প্রথম হচ্ছে যে সিরাম ইনস্টিটিউটের লাভ, তারপরে এখানে যারা এই বেক্সিমকো আছে তাদের লভ্যাংশ, এসব মিলিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশ অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ট্রাইপার্টি এগ্রিমেন্ট করার জন্য। যদি বাংলাদেশ সরাসরি অ্যাস্ট্রাজেনেকা থেকে এই চুক্তি করত, এই প্রস্তাব দিয়ে তাদের সাথে চুক্তি করত, তাহলে কিন্তু আমরা অনেক সাশ্রয়ে এই টিকা পেতে পারতাম। তারপরে আবার কি হচ্ছে যে এখন এই যে টিকা পাওয়ার কথা ছিল যে শিডিউল, এটা কিন্তু এখন আবার সরকারের পক্ষ থেকে বলছে যে আমরা মার্চ মাস থেকে পেতে পারি। কিন্তু ইতিপূর্বে 2 দিন আগে ভারতীয় রাষ্ট্রদূত তিনি বলেছেন যে টিকা পেতে দেরি হবে, কারণ এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এটা অন্যান্য পণ্যের মতো নয়। এটা কিন্তু সে স্টেটমেন্ট দিয়ে বলেছে, এই পত্রপত্রিকায় বেরিয়েছে। এটার পরে আরো জনমনে একটা শঙ্কা সৃষ্টি হয়েছে যে আদৌ আমরা এই সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকোর মাধ্যমে যে টিকা পাবো, যেটা টিকা আমরা অনেক বেশি মূল্যে আমরা কিনছি, তারপরেও এটা আর সময় মতো পাবো কিনা সন্দেহ। অতএব আমরা বাংলাদেশে আজকে একটা বড় অনিশ্চয়তার মধ্যে আমরা পতিত হয়েছি এই টিকা পাওয়ার জন্য। অথচ বাংলাদেশের মানুষ কিন্তু এই বছরের প্রথম থেকে অত্যন্ত উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে এই টিকা গ্রহণ করার জন্য। কিন্তু সরকারের এই গাফিলতি, সরকারের অদূরদৃষ্টা, মাত্র একটি উৎসের উপরে নির্ভর করা যে কত বড় বোকামি হয়েছে এখন সরকারও বুঝতে পারছে এবং জনগণও আজকে অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে আছে। স্যার, আপনাকে মানে আসলে আমরা অনেক প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন। তো তারপর আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে আমরা চাইনিজ ভ্যাকসিন নিলাম না, তারা আমাদেরকে বিনা পয়সায় ভ্যাকসিন দিতে চেয়েছিল, তারা ট্রায়াল করতে চেয়েছিল। শুধু চাইনিজ কোম্পানি সিনোভ্যাকে টিকা পরীক্ষার সফল হলে সিনোভ্যাক বাংলাদেশের টিকা তৈরির প্রযুক্তির হস্তান্তর করত। এই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ কোম্পানিরা দেশেই টিকা উৎপাদন করতে পারত। আমরা সেই সুযোগ কি হেলায় মানে দূরে ঠেলে দিলাম কিনা আপনার মনে হয় কিনা? মানে এই যে একটা উৎসর উপর ডিপেন্ড করে, ভারতের উপর ডিপেন্ড করে আমরা যে আরো অনেকগুলো জায়গা থেকে যে আমরা টিকা পাওয়ার যে একটা সুযোগ কিংবা ট্রায়ালের মাধ্যমে যে ফ্যাসিলিটিটা পেতাম, সেটা থেকে আমরা বঞ্চিত হলাম কিনা, এটা আপনি কেমন করে দেখছেন? হ্যাঁ, আমি মনে করি যে আমার এর আগের বক্তব্যই বলেছি যে কোনো দেশে কিন্তু একটি উৎসের উপরে নির্ভর করেনি, কারণ এটা হচ্ছে ইমার্জেন্সি। আমরা এত জরুরি ভিত্তিতে যেখানে আমাদেরকে টিকা দিতে হবে, সেখানে আমরা একটা যে কোনো দেশের উপর, ভারত হোক, ইংল্যান্ড হোক, যে কোনো দেশই হোক, একটি দেশের উপরে উৎসের উপরে নির্ভর করাটা এখানে বিবেচকের কাজ হয়নি। আজকে যেটা প্রশ্ন উঠেছে যে চীন আমাদের এখানে তাদের সিনোভ্যাক যে টিকাটি, এই টিকাটি আমাদের দেশে ট্রায়ালের জন্য তারা আবেদন করেছিল, পত্রপত্রিকায় এসেছে, সরকারও স্বীকার করেছে যে তারা আবেদন করেছে। কিন্তু কি কারণে সেই আবেদন প্রত্যাখ্যান হয়েছে? অনেকে বলে যে টিকা নিয়ে কূটনীতি হয়েছে এবং এই টিকার কূটনীতির কারণেই বাংলাদেশ চীনের যে প্রস্তাব সেটাকে তারা গ্রহণ করেনি। অথচ আজকে এই সিনোভ্যাক কিন্তু এটা পরীক্ষা করে দেখা গেছে যে এটা অত্যন্ত কার্যকর এবং চীন এই সিনোভ্যাক সারা চীনে বর্তমানে তারা প্রয়োগ করছে, তা বেশ কিছুদিন আগে থেকে প্রয়োগ করছে। এমনকি এই সিনোভ্যাক ব্রাজিল ক্রয় করে নিয়ে বর্তমানে ব্রাজিলের সিনোভ্যাকের টিকা তারা প্রয়োগ করছে। এছাড়াও বিভিন্ন দেশ সিনোভ্যাকের টিকা ট্রায়াল করেছে, রাশিয়ায় করেছে এবং বিভিন্ন দেশ এই সিনোভ্যাকের টিকা নিচ্ছে।
অথচ আমরা যদি যে সময় তারা প্রস্তাব করেছিল এরই মধ্যে বিভিন্ন দেশে প্রমাণিত হয়েছে যে সিনোভ্যাক কার্যকর, আমাদের দেশেও যদি প্রমাণিত হতো, তুমি যে পত্রিকার খবরটি পড়লে, তাহলে আমরা কিন্তু অনেক সাশ্রয়ী মূল্যে এবং বিনামূল্যেও আমরা টিকা পেতে পারতাম, আর কিনে আনলেও ক্রয় করলেও অনেক কম মূল্যে পেতে পারতাম। এবং সেখানে আমাদের যদি একটা বিকল্প, একটা না, রাশিয়ায় যে স্পুটনিক 5 যে টিকাটা তারা উদ্ভাবন করেছে সেটাও কার্যকর, রাশিয়া সেটাকে প্রয়োগ করেছে, সেই রাশিয়ার স্পুটনিক অনেক দেশ কিন্তু তারা ক্রয় করছে। তো আমরা যদি আমাদের সরকার এটাকে ওপেন করে দিত, আমাদের কিন্তু এই অন্য ঔষধ কোম্পানিও অন্য দেশের টিকা এই দেশে পরীক্ষা করার জন্য, ট্রায়াল করার জন্য অনুমতি চেয়েছিল, কাউকে অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এখন যখন এই ভারতের টিকা পাবার ব্যাপারে আমাদের অনিশ্চয়তা সৃষ্টি হলো, এখন কিন্তু এই 3 দিন আগে চীনের সেই টিকা বাংলাদেশে ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে। কিন্তু এটা যদি এখন অনুমতি দিল, যদি ওই সময় অনুমতি দিত, তাহলে কিন্তু আমরা এই সিরাম ইনস্টিটিউট থেকে, ভারতের থেকে আমরা চুক্তি করতাম, আমাদের সেটা যদি কার্যকর হইতো, চাইনিজ সেটা চুক্তি করতাম, যেটা এখন বার্গেন করতে পারতাম মূল্যের ব্যাপারে এবং প্রাপ্তির ব্যাপারে। এক জায়গা থেকে যদি আমরা এই মাসে না পেতাম, অন্য জায়গা থেকে পেতাম। অতএব আমাদের টিকাদান কর্মসূচি কিন্তু আমরা শুরু করে দিতে পারতাম, কিন্তু আজকে সেই টিকাদান কর্মসূচি অনিশ্চিত। শুধু তাই নয়, আজকে বাংলাদেশের গ্লোব ফার্মাসিউটিক্যালকেও আজকে আমাদের বাংলাদেশ অনুমতি দিয়েছে ট্রায়ালের জন্য। অর্থাৎ তারা যা করে বিলম্ব করে করে, আর তার জন্য খেসারত দিতে হয় জনগণকে, খেসারত দিতে হবে এদেশের মানুষকে। স্যার, এখানে আমার আরেকটা কোশ্চেন আছে যে বর্তমান সরকার বারবার করে বলছে আমরা শতভাগ প্রস্তুত, করোনা বাংলাদেশে আসবে না। একদিকে এইসব গল্প এবং আশ্বাস, আবার অন্যদিকে বিমানবন্দর করোনা ভাইরাসের ঢোকার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। করোনা ভাইরাসের নতুন যে স্ট্রেনের সময় কর্মকর্তারা আবার সেই পুরোনো দিনেই, মানে প্রথম শুরুর দিনেই ফিরে গিয়েছে। পর্যবেক্ষণ, অবস্থা বুঝে ব্যবস্থা, এই মানে নতুন করে স্ট্রেন বাংলাদেশে আসবে। তারপর এটি বাংলাদেশের জন্য কিংবা একটি দেশের কঠিনতম সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা মানুষের কি বাংলাদেশে এতই অভাব পড়েছেন, নাকি আপনি কি মনে করছেন যে একটি অগণতান্ত্রিক সরকার ব্যবস্থাপনার কারণে আজকে আমাদের জনগণের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে? হ্যাঁ, আমরা এই করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতে যে ধরনের অবহেলা এবং তাদের অব্যবস্থা দেখেছি, এই অব্যবস্থা কিন্তু এটা বিদ্যমান আছে। স্বাস্থ্য সেক্টরে যে চুরি, দুর্নীতি, যে পরিমাণ অন্যায়, যে পরিমাণ আমাদের বদনাম হয়েছে, যে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ হয়ে সাহেব সে পরীক্ষা করার জন্য চুক্তিবদ্ধ হয়ে সে স্যাম্পল কালেকশন করে কোন রকমের পরীক্ষা করা ছাড়া নেগেটিভ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এবং সে বর্তমানে গ্রেপ্তার। এই সরকারও বাধ্য হয়েছে তাকে গ্রেপ্তার করতে এবং তার হাসপাতালগুলো, পরীক্ষাগারগুলো বন্ধ করতে। এরকম সাবরিনা করেছে, তারা সকলেই আওয়ামী লীগের সাথে জড়িত, এবং তার জন্য কিন্তু বিদেশে আমাদের অনেক বদনাম হয়েছে। এটা কিন্তু ইটালিতে প্রথম গিয়ে ধরা পড়ে, এবং ইটালিতে বাংলাদেশ থেকে যারা গিয়েছে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে রোমে গিয়ে তারা ধরা পড়েছে কোভিড পজিটিভ। তখনই এই বিষয়টি জানাজানি হয়, এবং আমাদের অত্যন্ত লজ্জার বিষয় যে ইটালির প্রধানমন্ত্রী বলেছিল যে এক একজন বাংলাদেশি এক একটি করোনা বোম। এত বড় বদনাম আমাদের শুনতে হয়েছিল। এখনো যখন এই করোনার ধরন, স্ট্রেন বদলে গিয়েছে, সারা বিশ্বে এটা রিকগনাইজ, দ্বিতীয় ঢেউ এবং পরিবর্তিত যে রূপ, অর্থাৎ নিউ স্ট্রেন এর যে ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে,
সেই জন্যে বিলাতে, আমেরিকায় এবং ইউরোপিয়ান বহু দেশ কিন্তু লকডাউন করেছে এবং বিমান চলাচল বন্ধ করেছে ইত্যাদি। কিন্তু বাংলাদেশ কিন্তু এ ব্যাপারে নির্বিকার থেকেছে, কেননা প্রথমেও তারা এভাবে নির্বিকার ছিল, এখনো নির্বিকার আছে। তাদের একটা ধারণা যে আমাদেরকে এই করোনা ভাইরাস নিয়েই বসবাস করতে হবে, বেঁচে থাকতে হবে, এবং সরকারের যে একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা তারা পালন করছে না। এটার কারণ অবশ্যই রাজনৈতিক, কেননা এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। যদি দায়বদ্ধতা থাকতো তাহলে যে বিষয়গুলো সারা বিশ্ব যে পদক্ষেপগুলো গ্রহণ করছে, বাংলাদেশও কিন্তু সেই পদক্ষেপগুলো গ্রহণ করত। আর এই যে লকডাউন, বিমান চলাচল, এভাবে বাস স্টেশন, রেল, এই যে পরিবহন, এগুলোর ব্যাপারে কিন্তু সবসময় বাংলাদেশ সরকার প্রথম দিকে, মাঝামাঝি, এখন এগুলো সবই কিন্তু কন্ট্রাডিক্টরি। তাদেরই বক্তব্যের কিন্তু তারা কন্ট্রাডিকশন করছে। যেমন এক সময় সাধারণ ছুটি ঘোষণা করলো, বিভিন্ন শহরে লকডাউন করলো, কিন্তু পরিবহন খোলা রাখলো। এই যে একটা নিজেদের সিদ্ধান্তের মধ্যেই কিন্তু এই কি বলে বিপরীতধর্মী পদক্ষেপ করার কারণে কিন্তু এই বাংলাদেশের প্রকৃতপক্ষে সরকারের যে নিয়ন্ত্রণ থাকার কথা করতে পারেনি। কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের নিয়ন্ত্রণ নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ অন্যায় হয়েছে, দেখা গেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বদলালো, বিভিন্ন কর্মকর্তা বদল হলো, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে চলে যেতে হলো, তারপরে সিএমএইচডি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সুরক্ষা কিট থেকে শুরু করে সকল সরঞ্জাম ক্রয় করে, তাদের এই দুর্নীতির কারণে এটা ধরা পড়ার পরে সিএমএইচডির প্রধানকে চলে যেতে হলো। কিন্তু সরকারের যে কর্তা ব্যক্তি মন্ত্রী, তার কিন্তু কোনো কিছু হয়নি। অতএব এর নিচের দিকে আগে যা চলছিল এখনো তাই চলছে, এবং সেই জন্যই মানুষ কিন্তু আজকে অত্যন্ত শঙ্কার মধ্যে রয়েছে যে এই যে দ্বিতীয় যে ঢেউ, সরকার যে পরিসংখ্যানগুলো দিচ্ছে, এগুলো মানুষ বিশ্বাস করছে না। এবং সরকারের থেকে যদি বলে, মন্ত্রণালয় থেকে সেদিন আমি পেপারে দেখলাম বলা হয়েছে যে মৃত্যু সংখ্যা কমাতে হবে, মৃত্যু সংখ্যা কমাতে হবে যদি বলা হয়, তাহলে তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে ইয়েগুলো পরিসংখ্যানগুলো দেয়, সেখানে তারা কমিয়ে দেখালেই তো কমানো হলো। আসলে তো এটা কমানো নয়, আসলে যাতে করে এই করোনা ভাইরাস আর সংক্রমিত হতে না পারে, যাদের মধ্যে সংক্রমিত তাদের সুচিকিৎসা হয়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব। ইয়েতে পরিসংখ্যান কমিয়ে দেখা এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না, এটা বরং প্রতারণা। অতএব সরকার এখানে যে দায়বদ্ধতাহীনতার কারণে, যেহেতু তারা সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, সেই জন্যই কিন্তু তাদের পক্ষে এই ধরনের উদাসীনতা, এই ধরনের অবজ্ঞা এবং জনগণের যে স্বার্থকে বৃদ্ধাঙ্গুলি দেখানো একমাত্র সম্ভব হয়েছে একটি অনির্বাচিত সরকার থাকার কারণে। স্যার, এখানে আমরা যুক্তির খাতিরে যদি ধরেই নিই, মানে যদি বলি ভ্যাকসিন পেয়ে গেলাম, তাহলে ঘরে ঘরে ভ্যাকসিন সেবা দিতে যে প্রশিক্ষিত যে লোকবল কিংবা অবকাঠামো সহ যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, তাকে আমাদের আছে কিনা, সেক্ষেত্রে বিশ্ব সংস্থা কোনো গাইডলাইন তৈরি করেছে কিনা, এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আমরা যখন করোনার ভ্যাকসিন পাবো, এটা বেশ আগে থেকেই কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা এটা সরকারকে বারবার তাগিদ দিয়েছে যে ভ্যাকসিন পেলেই হবে না, ভ্যাকসিনের সংরক্ষণ একটা অত্যন্ত টেকনিক্যালি বিষয়। কারণ একটা টেম্পারেচারে 2 বা 3 ডিগ্রির মধ্যে, একটা নর্মাল ফ্রিজিং সিস্টেমের মধ্যে এই ভ্যাকসিনটা সংরক্ষণ করতে হয়। তবে আমাদের এখানে একটা খুশির খবর হলো, যেহেতু আমাদের এখানে বাংলাদেশে
সমন্বিত টিকা কর্মসূচি আমরা যে গ্রহণ করি প্রত্যেক বছর, এই টিকা কর্মসূচিকে পরিচালনার জন্য কিন্তু আমাদের ঢাকায় এবং প্রত্যেক ডিস্ট্রিক্টে কোল্ড চেইন মেনটেন করে আমাদের ওয়্যার হাউস আছে, এর সংরক্ষণের জায়গা আছে। এই সংরক্ষণ করার জন্য পরিবহন সেই উৎস থেকে পরিবহনের জন্য যে অর্ডিনারি যে কার্গো প্লেন তারা কিন্তু আনতে পারবে না, সেখানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এটাকে আনতে হবে, তারপরে এই নির্দিষ্ট তাপমাত্রায় রেখে সরবরাহ করতে হবে যে আমাদের ডিস্ট্রিক্টের জেলার যে আমাদের ওয়্যার হাউসগুলো রয়েছে সেই পর্যন্ত। এর জন্য সরকার বলছে প্রস্তুত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দৃশ্যত কোনো প্রস্তুতি সম্বন্ধে কোনো ঘোষণা দেওয়া হয়নি যে কিভাবে তারা এই পরিবহনটা করবে। তারপরে সংরক্ষণ, তারপর হচ্ছে টিকাদান কর্মসূচি। টিকাদানের ব্যাপারে সরকার একটা পরিকল্পনা গ্রহণ করেছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সারা পৃথিবীতে যে এই টিকা দেওয়ার ব্যাপারে যে প্রায়োরিটি লিস্ট, অগ্রাধিকার, এটা কিন্তু বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে নেয়। সারা পৃথিবীতে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন হচ্ছে যে সবচাইতে অগ্রাধিকার হবে বয়স, যারা বয়স্ক 60 বছরের ঊর্ধ্বে এবং যাদের মরণ ব্যাধি আছে, ক্যান্সার বা এরকম ধরনের ব্যাধিতে যারা ভুগছেন সেই রোগী এবং 60-এর ঊর্ধ্ব ব্যক্তিরা হলো তারা অগ্রাধিকার 1 নম্বর। এর পরে আসে ফ্রন্টলাইনার, যারা স্বাস্থ্য কর্মী, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, যারা এই করোনাকে মোকাবেলা করার জন্য মাঠে কাজ করছে, সে তাদের অগ্রাধিকার দ্বিতীয় ইত্যাদি। কিন্তু এই সরকার যে অগ্রাধিকারটা করেছে এখানে হ্যাঁ চিকিৎসক এবং ফ্রন্টলাইনারদের রেখেছে, কিন্তু তারপরেই দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তা, প্রধানমন্ত্রীর অফিস, সচিবালয়, জেলার কর্মকর্তা, ইউনো অফিস, এইভাবে তারা পুলিশ, আর্মি, এদেরকে প্রথম যে 5টি ধাপ, প্রায় 4টি ধাপই এই ধরনের লোকজন হচ্ছে অগ্রাধিকার। এর পরে আসছে বৃদ্ধ এবং এই যে রোগী যারা মরণ ব্যাধিতে আক্রান্ত। এটা খুবই দুঃখজনক, কারণ সারা পৃথিবীতে ওইটা আগে করছে বৃদ্ধ এবং মরণ ব্যাধিতে আক্রান্তদেরকে। আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে যখন ব্রিটেনে টিকাদান শুরু হয় তখন কিন্তু ব্রিটেনের সবচাইতে বয়স্ক মহিলা ব্রিটেনের রানীকে প্রথম টিকা দেওয়া শুরু করে, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু প্রথম দিকে টিকার সুযোগ পায়নি। যখন বয়সের ক্যাটাগরিতে তার টার্ন আসতো তখন তিনি পেলেন। আবার আমেরিকার দিকে তাকালে দেখা যায় যে এই যে নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন, তার বয়সের কারণে সে যেদিন টিকা পাওয়ার যোগ্য হলো, টিকা পেল, তার ভাইস প্রেসিডেন্ট কিন্তু সেই দিন টিকা পায় নাই, প্রায় 7 দিন পরে সে টিকা পেয়েছে, কেননা তার থেকে বয়সের ছোট। অতএব এখানে কিন্তু কে প্রেসিডেন্ট, কে প্রাইম মিনিস্টার, এটার বিচার বিবেচনা না করে বয়সকে এবং মরণ ব্যাধিতে আক্রান্তদেরকে সারা পৃথিবীতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশে এটা 4-5 নম্বর অগ্রাধিকারে চলে আসছে। দুঃখজনক। আর যেভাবে আমাদের অনিশ্চিত হয়ে গেছে আমাদের টিকা পাওয়া, এদের দেওয়া সম্ভব হবে কিনা সেটাই সন্দেহ। তারপরে আরেকটি কথা বলি, সবচেয়ে আরেকটি যে সিদ্ধান্ত, মারাত্মক সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, সেটা হলো সারা বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে টিকা প্রদানের জন্য, এই যে বিশেষ ক্যাটাগরি শেষে সাধারণ মানুষের জন্য টিকা দেওয়ার জন্য তারা জেলা কমিটি এবং উপজেলা কমিটি করেছে। আমাদের অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা যে জেলা কমিটি, উপজেলা কমিটির মাধ্যমে এই সরকার করোনায় আক্রান্ত আর করোনার পরিস্থিতিতে যারা অত্যন্ত ভালনারেবল ছিল, যারা ক্ষতিগ্রস্ত, চাকরি হারিয়েছে, যারা একদমই কি বলে তৃণমূল দরিদ্র, তাদেরকে নগদ সহায়তা দেওয়ার জন্য সরকার ঘোষণা করেছিল এবং এই কমিটিগুলো দায়িত্ব দিয়েছিল সেই লিস্ট করার জন্য। কিন্তু পরবর্তীকালে এই সরকারই কিন্তু সরকারের হাতেই ধরা পড়েছে যে ওই
জেলা এবং উপজেলা পর্যায়ের যে লিস্টগুলো দিয়েছিল তার অর্ধেকই ভুয়া, এবং এই সরকার কিন্তু সেই অর্ধেক বাতিল করতে বাধ্য হয়েছিল। এখন প্রশ্ন হলো, যাদের হাতে নগদ সহায়তা দেওয়ার জন্য যে লিস্ট করতে দেওয়া হয়েছিল, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং এই সরকারের কাছেই ধরা পড়েছে যে অর্ধেকের মতো ভুয়া লিস্ট হয়েছিল, সেই ডিস্ট্রিক্ট এবং উপজেলা কমিটিকে যদি আজকে এই সাধারণ মানুষের টিকা দেওয়ার জন্য লিস্ট করার জন্য দায়িত্ব দেওয়া হয়, সেখানে যেটা আমরা সন্দেহ করছি যে এই কমিটিগুলো দলীয় কমিটি হবে, এবং এখন সব খাতেই দলীয়করণ করা হয়েছে। এটা স্বাভাবিক যে দলীয় কমিটি হবে, এবং এই দলীয় কমিটি দলীয় ব্যক্তিদেরকে নাম লিস্ট করে তাদেরকে টিকা প্রদানের ব্যাপারে এই সাধারণ জনগণের নামে তাদেরকে টিকা দেওয়ার জন্য ব্যবস্থা করবে। আসলে সাধারণ জনগণ যারা এটার জন্য প্রাপ্য, তাদের মধ্যে কিন্তু টিকা পৌঁছবে কিনা এটাই সন্দেহ। স্যার, আমি আরেকটা কোশ্চেন জানতে চাচ্ছি যে আপনি তো স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরোত্তম এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারকে খুব কাছ থেকে দেখেছেন। আপনি নিজেও একজন সফল মন্ত্রী ছিলেন। দেশের কোনো স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে কিংবা কিভাবে সেটা মোকাবেলা করেছেন, স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি সরকারের পরিকল্পনা কি ছিল, সেই ব্যাপারে যদি একটু আমাদের বিস্তারিত বলতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে এমন কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়নি যে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনায় বা পরিবার কল্যাণে কোনো রকমের কোনো ত্রুটি কেউ দেখাতে পারেনি। বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই দেশে এই জন্ম নিয়ন্ত্রণের জন্য তিনি কিন্তু প্রথম প্রজেক্ট করে এই জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করেন, যেটা পরবর্তীকালে আমরা জন্ম নিয়ন্ত্রণ না বলে আমরা কল্যাণ বলেছি, পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা পরিবার কল্যাণ কর্মসূচি। আগে ছিল জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু প্রজেক্ট করে এই কাজ শুরু করেছিলেন, এবং সেটার হাত ধরে বর্তমানে পরিবার কল্যাণ কর্মসূচি সফলভাবে বাংলাদেশে পরিচালিত হচ্ছে। এবং আমাদের সময়ে আমরা কিন্তু ব্যাপক এ ব্যাপারে সফলতা দেখিয়েছিলাম, যার জন্য যে আমরা যে সময় সরকারে, বিশেষ করে বেগম খালেদা জিয়ার সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রী হিসাবে আমি যখন দায়িত্বপ্রাপ্ত, তখন কিন্তু আমাদের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা এমডিজি নামে পরিচিত, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে লক্ষ্যমাত্রাগুলো ছিল, তার মধ্যে কিন্তু 5টা লক্ষ্যমাত্রাই ছিল স্বাস্থ্য রিলেটেড, এবং আমাদের সময় আমরা প্রত্যেকটি ক্ষেত্রে এই এমডিজির লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছিলাম। এটা ভারত পারেনি, পাকিস্তান পারেনি, আমরা পেরেছিলাম। আর আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যখন আমি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলাম, তখন বাংলাদেশে নতুন নতুন হাসপাতাল আমরা প্রতিষ্ঠা করেছি। জেলা পর্যায়ে আমরা হাসপাতালগুলোকে কমপক্ষে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল করেছি। উপজেলা পর্যায়ে 33 শয্যা বিশিষ্ট ছিল, আমরা 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল করেছি। আমরা বিশেষায়িত হাসপাতাল, চক্ষু ইনস্টিটিউট, এই কি বলে ক্যান্সার ইনস্টিটিউট, আই ইনস্টিটিউট এবং পরিশেষে নিউরো ইনস্টিটিউট, এগুলো কিন্তু আমরা করেছি, যদিও নিউরো ইনস্টিটিউট আমাদের সময় শেষ করতে পারিনি। বাংলাদেশে স্বাস্থ্য সেক্টরে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছিলাম। তখন আওয়ামী লীগের যারা সমর্থক ডাক্তার ছিলেন তারা এটা বিরোধিতা করেছিল। আজকে বাংলাদেশে বিশেষজ্ঞ ডাক্তার যে আজকে ব্যাপক হারে আজকে আমরা পাচ্ছি, প্রতিষ্ঠিত হচ্ছে, শিক্ষা লাভ করছে, আমাদের সরকারের সে সময় সাহসী পদক্ষেপের কারণে কিন্তু আমরা এটা করতে পেরেছি। তাই পরিবার কল্যাণ থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য সেক্টরে আমাদের সরকারের সময় আমরা অত্যন্ত সফল ছিলাম, এবং সেখানে আমাদের এখানে কোনো ত্রুটি ধরার কোনো সুযোগ ছিল না। আমি উল্লেখ করতে চাই, আমাদের সরকার বেগম খালেদা জিয়ার সরকারের পরেই কিন্তু দেশে 111 এসেছিল, জরুরি আইনের সরকার। সেখানে তারা এই স্বাস্থ্য সেক্টরে বহু খোঁজাখুঁজি করেছে,
কিন্তু স্বাস্থ্য সেক্টরে একটি অনিয়মের ব্যাপারেও কোনো মামলা তারা করতে পারেনি। আর আজকে কিন্তু এই সরকার ক্ষমতা থাকার কালীনই এই সরকারই কিন্তু স্বাস্থ্য সেক্টরে বহু মামলা ইতিমধ্যে করেছে। স্বাস্থ্য সেক্টরে অন্যায়, দুর্নীতি এবং অব্যবস্থার সাথে জড়িত থাকার কারণে তাই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে চলে যেতে হয়েছে। এর আগে বলেছি অনেক কর্মকর্তাকে চলে যেতে হয়েছে, বদলি করা হয়েছে। কিন্তু আমাদের কিন্তু বেগম খালেদা জিয়ার সময় স্বাস্থ্য সেক্টরে, পরিবার কল্যাণ সেক্টরে যে উন্নতি হয়েছিল, নতুন নতুন হাসপাতাল এবং বিশেষ করে এই যে বেসরকারি সেক্টরে যে হাসপাতালগুলো গড়ে তুলেছি বেসরকারি সেক্টরে, সেটার অনুমতি আমাদের সরকারের সময় দিয়েছে। যে জন্য আজকে বিদেশে যারা চিকিৎসার জন্য যেত সে একই মানের চিকিৎসা বাংলাদেশে পাচ্ছে বেসরকারি খাতে। অতএব আমরা স্বাস্থ্য সেক্টরকে যে অবস্থা রেখে এসেছিলাম, এই 12 বছরে এই সরকার শুধু লুটপাট দুর্নীতি করার কারণেই এই স্বাস্থ্য সেক্টর আজকে এই করোনা ভাইরাসের পরে নগ্নভাবে প্রকাশিত হয়েছে জনগণের কাছে যে স্বাস্থ্য সেক্টর কি পরিমাণ বিপর্যস্ত, দুর্নীতিগ্রস্ত এবং অব্যবস্থায় পরিপূর্ণ। অতএব আমাদের সময় আমরা ওইটা বলতে পারি যে 111 সরকার আমাদের খুদ ধরার জন্য, যেখানে আমাদের কোনো অন্যায় নাই তাও সেটা ধরার চেষ্টা করেছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো একটি বিষয়ে তারা কোনো মামলা করতে পারেনি। এটাই প্রমাণ যে স্বাস্থ্য সেক্টর এবং পরিবার কল্যাণ সেক্টর কত সুন্দরভাবে, স্বচ্ছভাবে আমাদের সরকারের সময়, বেগম খালেদা জিয়ার সরকারের সময় পরিচালিত হয়েছে। ধন্যবাদ স্যার। আমি আরেকটা প্রশ্নে আসতে চাচ্ছি যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে জরুরি অনুমোদন দিয়েছে ইন্ডিয়ার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তবে শর্ত দেয়া হয়েছে যে সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি করতে পারবে না। দেশটির ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার নামে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো স্যার, এখানে ভারত কি তার দেশের চাহিদা না মিটিয়ে বাংলাদেশে কোভিড-19 ভ্যাকসিন রপ্তানি করবে বলে মনে করেন? সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা 2021 সালে প্রথমের নাগাদ আমরা যে ভ্যাকসিন পাবো, এই স্বপ্নটা কি দুঃস্বপ্নই রয়ে যাবে কিনা আপনি মনে করছেন? আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনার সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা বলেন এই মুহূর্তে আমরা কেবল ইন্ডিয়া সরকারকেই ভ্যাকসিন সরবরাহ করতে পারবো। ইন্ডিয়া সরকার এই নিয়ন্ত্রণ নিকটবর্তী সময়ে বাংলাদেশের অক্সফোর্ড ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হলো কিনা এই ব্যাপারে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং সেই সাথে জনগণের মনে আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যেটা আমরা কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি, যে পেঁয়াজ নিয়ে ভারত আমাদের যেভাবে নাজেহাল করছে, টিকা নিয়েও কি একইভাবে নাজেহাল করবে কিনা, এবং বর্তমান সরকার এখানেও কি নিশ্চুপ ভূমিকা পালন করবে কিনা, এই একটা মানে প্রশ্ন জনমনে কিন্তু এখন আনাগোনা সৃষ্টি করছে। স্যার, এই সম্পর্কে একটু মন্তব্য চাচ্ছি। এই বিষয়ে আসলে আমি ইতিপূর্বে আমার বক্তব্য প্রথম দিকেই বলে ফেলেছি যে একটা অনিশ্চয়তা শুরু হয়েছে, অনিশ্চয়তার মধ্যে পড়েছে বাংলাদেশ এই টিকার ব্যাপারে। এবং আমি বলেছি যে সরকারের অদূরদর্শিতার জন্য এটা হয়েছে। এখন ভারতের বিষয়টি হচ্ছে, ভারত স্বাভাবিকভাবে ভারতে একটি ইনস্টিটিউট, তারা টিকা প্রস্তুত করবে। তো ভারত তো স্বাভাবিকভাবে আশা করবে যে তাদের যে চাহিদা, সেই চাহিদা তারা প্রথম পূরণ করুক। এখানে যদি G2G অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি আমাদের চুক্তি হতো, তাহলে হয়তো ভারত তাদের ব্যবহারের পাশাপাশি আমাদেরকেও দিতে বাধ্য থাকতো। কিন্তু এটা হচ্ছে ব্যবসায়িক একটি চুক্তি। যদি ভারত মনে করে যে তাদের চাহিদা পূরণের আগে বাণিজ্যিকভাবে এই কোম্পানিকে, ইনস্টিটিউটকে দেবে না, পারমিশন দেবে না, তাহলে কিন্তু বাংলাদেশের অনিশ্চয়তা থেকেই যাবে। আর আমি একটু আগে উল্লেখ করেছি যে জাস্ট এর আগের দিন বা গতকাল বোধ হয় ভারতের হাই কমিশনার কিন্তু বলেছে যে এই ভ্যাকসিন পেতে, বাংলাদেশ ভ্যাকসিন পেতে সময় লাগবে।
এটার অর্থ কি? অর্থ হলো এটাই অনিশ্চয়তা। তো সেই জন্য আমরা আমাদের দলের থেকেও আমরা কয়েকদিন আগে 6 তারিখে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এটা এই যে জনগণের যে যে সংখ্যা এটা আমরা উল্লেখ করেছি এবং আমাদের মূল্যায়ন হচ্ছে যে সরকারের অদূরদর্শিতার জন্যই কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের মানুষ পড়েছে। আমি আগেও বলেছি বাংলাদেশের মানুষ 21-এর এই নতুন বছরে সকলেই প্রত্যাশা করেছিল যে ভ্যাকসিন টিকা ভ্যাকসিন নিয়ে করোনা ভ্যাকসিন নিয়ে করোনার যে সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করবে, সেই প্রত্যাশা অবশ্যই জনগণের সামনে আজকে একটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে রূপান্তরিত হয়েছে। এটা সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু সেই আশ্বাস কতটুকু কার্যকর হবে এটা এখন আসলে দেখার সময়। কারণ ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মার্চ মাসে পাওয়া যাবে, আবার হাই কমিশনার বলেছে সময় লাগবে। তাতেই বোঝা যাচ্ছে যে অরিজিনাল আমাদের যে চুক্তি ছিল জানুয়ারি থেকে 6 মাস জুনের মধ্যে তারা এই 3 কোটি টিকা আমাদেরকে সরবরাহ করবে। তো জুনের মধ্যে যে সরবরাহ করতে পারছে না এই পরিমাণ টিকা, এটা তো এখন পরিষ্কার। কারণ মার্চ মাস থেকে শুরু করলে যদিও আসে তাহলে তো জুন মাসের মধ্যে 1.5 কোটি আসবে। অতএব বাংলাদেশের মানুষ যে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এটা কোনো সন্দেহ নেই। স্যার, কোভিড-19 ভ্যাকসিন পেতে আমাদের দল বিএনপির পক্ষ থেকে ভারতের সিরাম ইনস্টিটিউটের বাইরে বিকল্প উৎস খোঁজার প্রস্তাব করেছেন আপনারা, এবং এই সম্পর্কে যদি দেশবাসীকে আপনি যদিও স্পষ্ট করেছেন, তারপরে আমি বলবো যে দুর্নীতিমুক্ত উপায়ে সহজে জনগণের মাঝে ভ্যাকসিন কিভাবে নিশ্চিত করা সম্ভব, এক্ষেত্রে দেশপ্রেমিক সেনাবাহিনী কি কোনো ভূমিকা রাখতে পারে? আসলে দেশপ্রেমিক সেনাবাহিনী ভূমিকা রাখতে পারে, আমি মনে করি রাখা উচিত। যখন করোনা প্রদান করা হবে, করোনার টিকা যখন প্রদান করা হবে, টিকাদান কর্মসূচিতে অবশ্যই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকা থাকা উচিত, যদি সঠিকভাবে যারা এটার প্রাপ্য তাদের কাছে এই টিকাকে পৌঁছাতে হয়। কিন্তু টিকা পাওয়ার ব্যাপারে হয়তো আমাদের সেনাবাহিনীর কোনো ভূমিকা এখানে নেই, সরকারের ভূমিকা আছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে প্রথমেই ভুল হয়েছে যে বিকল্প উৎসকে আমরা সন্ধান করি নাই বা বিকল্প আমরা কোনো চুক্তি করি নাই। এখনো যেহেতু এটা অনিশ্চিত, তার জন্য এখনো বিকল্প চেষ্টা করা উচিত। এরই মধ্যে যে আমি বলছি যে বিভিন্ন দেশে যে গ্লোবালি প্রায় 9টি টিকা কিন্তু বিভিন্ন দেশে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত। এই যে 9টি টিকা এখন চলমান বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে। যদি সরকার সিদ্ধান্ত নেয় যে ওপেন টেন্ডারের মাধ্যমে টিকা কিনা হবে, তাহলে কিন্তু সেই সুযোগটা সৃষ্টি হবে। কিন্তু সরকার কিন্তু এটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে কোনো টেন্ডার দিয়ে টিকা ক্রয় করা হবে না। বাংলাদেশে যেমন একটি কোম্পানিকে, ঔষধ কোম্পানিকে সুযোগ দেওয়া হয়েছে, যদি বাংলাদেশে আরো অন্যান্য ঔষধ কোম্পানিকে সুযোগ দেওয়া হতো, তাহলে তারা এই যে বর্তমানে বিশ্বের 9টি টিকা অনুমোদিত, সেই 9টি টিকার যে প্রস্তুতকারক তাদের সাথে যোগাযোগ করে তারাও কিন্তু এই দেশের টিকা আমদানি করার ব্যাপারে পদক্ষেপ নিতে পারত। এবং যদি ওপেন টেন্ডার হতো, সেই কোম্পানিগুলো সেই টেন্ডারে অংশগ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে বিকল্প যে উৎস থেকে টিকা সংগ্রহ করে এনে দেওয়া সম্ভব। এখনো যদি সরকার সেভাবে পদক্ষেপ নেয়, সেই জন্য আমরা বলেছি যে বিকল্প উৎস খোঁজ করা দরকার। আর বিকল্প উৎস খোঁজ করতে হলে সরকারের যে মূল সিদ্ধান্ত যে টেন্ডার করে টিকা ক্রয় করা হবে না, সেই সিদ্ধান্তকে বদলাতে হবে এবং সেই ক্ষেত্রটি টিকা ক্রয়ের ব্যাপারে ওপেন টেন্ডার দিয়ে এটা সকলকে সমান সুযোগ করে দিতে হবে। আমার বিশ্বাস যে আমাদের যে দেশে যে ঔষধ কোম্পানিগুলো আছে, এগুলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক ঔষধ কোম্পানি আছে। আমাদের ঔষধ বিদেশে রপ্তানি হচ্ছে, তাদের যোগাযোগ আছে, তারা তাদের সাথে যোগাযোগ করে
টেন্ডারে, ওপেন টেন্ডারে অংশগ্রহণ করে সর্বনিম্ন দামে দ্রুত গতিতে এই টিকা সরবরাহ করতে পারবে বলে আমার বিশ্বাস। এই জন্যই আমরা বলেছি যে বিকল্প টিকার উৎস খোঁজ করা দরকার, এবং সেটা যত দ্রুত সরকার করে ততই আমাদের দেশের জন্য মঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার আজকের উপস্থিতি আমাদের সকল দর্শকের জন্য খুবই অনুপ্রাণিত করেছে। এবং আসলে সত্যি কথা বলতে কি, এখন দেশের যে অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে, যেভাবে দুঃশাসন দুর্নীতি জেঁকে বসেছে, সেখানে বাংলাদেশের মানুষের আসার জায়গাটা এখন সত্যিকার অর্থে পুরোটাই নিরাশায় ভুগছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। স্যার, এইখানে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই ভ্যাকসিনটা যাতে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে যায় এবং বাংলাদেশের নাগরিক যারা আছেন তারা যাতে বিনামূল্যে ভ্যাকসিনটা পায়, সেই জন্য মানে বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাবনা কিংবা যে বক্তব্য, আমি সেরকম একটা বক্তব্য আশা করছি যাতে সরকারের কানেও একটু টনক নড়ে। কারণ আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের সচিব আব্দুল মান্নান বলছেন যে ভারতের সাথে যে চুক্তি হয়েছে সেটা সরকারের সঙ্গে সরকারের চুক্তি, কিন্তু পরক্ষণে আমরা দেখেছি এবং আপনার বক্তব্যে চলে এসেছে গুলশানে নিজ বাসভবনে বেক্সিমকোর এমডি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন টিকা আনার চুক্তি G2G নয়, এটি একটি বাণিজ্যিক চুক্তি। এই যে সরকারের সাথে মন্ত্রী সচিব বেক্সিমকোর এই যে নানা ধরনের এক ধরনের লুকোচুরি খেলা, এই লুকোচুরি খেলাতে জনগণ কিভাবে প্রতারিত হচ্ছে, জনগণকে কিভাবে প্রতারণার শিকার হতে হচ্ছে সেই ব্যাপারে এবং এই প্রতারণা থেকে মানে সরকারের প্রতারণা থেকে জনগণকে মুক্ত করার জন্য যদি কিছু বলতেন। আসলে আমি আমার বক্তব্যে সবকিছুই ইতিমধ্যে বলে ফেলেছি যে এখানে সরকারি দায়ী, এবং সরকারকে আমরা শুধু আমাদের দল নয়, বিশেষজ্ঞ এবং বিভিন্ন সেক্টর থেকে চাপ দেওয়া হচ্ছে। এটা সরকারকেই দায়িত্ব নিতে হবে। যদি সরকার, আমি যেটা বলেছি যে টেন্ডারের মাধ্যমে, উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে যদি টিকা ক্রয়ের সিদ্ধান্ত না নেয়, সে ব্যাপারে আমরা দাবি করেছি যে বিকল্প উৎস খোঁজ করা দরকার। আমাদের এই দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে চীনকে ট্রায়াল করার জন্য অনুমতি দিয়েছে, আমাদের গ্লোব ফার্মাসিউটিক্যালকে অনুমতি দিয়েছে। আরো এইভাবে যারা এই যে সুযোগটা আরো যাতে করে সরকার উন্মুক্ত করে দেয়, এই ব্যাপারে আমরা একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে দাবি করেছি। আবার ভবিষ্যতেও আমরা এই চাপ অব্যাহত রাখবো। কিন্তু এখানে তো বলার অপেক্ষা রাখে না যে এদেশের মানুষের জনগণের দাবি, এই সরকার তো কোনো ক্রমেই এই দাবিকে কর্ণপাত করছে না। আজকে রাজনৈতিক দাবি হোক, গণতন্ত্রের দাবি হোক, এই যে অন্যায় অত্যাচারের দাবি হোক, গুম খুনের বিরুদ্ধে দাবি হোক, ধর্ষণের বিরুদ্ধে ব্যাপারে প্রতিবাদ হোক, এটা সরকার কিন্তু গ্রাহ্য করছে না। এই জন্য যে সরকার জনগণের সরকার নয়। এখানেই আবার ফিরে যেতে হয় যে আজকে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আজকে এমন একটি সরকার দেশে প্রতিষ্ঠা করা দরকার যেটা হবে জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত। তাহলে কিন্তু এই সংকটগুলো, এই যে সমস্যাগুলো গণতান্ত্রিকভাবে সমাধান করা সম্ভব। এবং যদি একটি সত্যিকারভাবে গণতান্ত্রিক সরকার থাকতো, তাহলে কিন্তু আজকে এই টিকা পাওয়ার ব্যাপারে আমাদের যে একটি অনিশ্চয়তা, এটা কিন্তু থাকতো না। তাই এই সরকারের কাছে আমরা বারবার বলেছি, কিন্তু অনেক দাবি কিন্তু সরকার কাছে কোনো পাত্তা পায়নি। এই দাবিকে তারা কোনো তোয়াক্কা করে না, জনগণের দাবিকে কোনো তোয়াক্কা করে না। তবুও আমরা এই চাপ অব্যাহত রাখবো এবং জনগণের স্বার্থে এদেশের মানুষ যাতে করে প্রকৃত পক্ষে যারা প্রাপ্য তারা যাতে টিকা পায় এবং অতি দ্রুত পায়, সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের এই অনুষ্ঠানে
আমাদের মানে আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ স্যারের বক্তব্যের মাধ্যমে যে সুস্পষ্ট বক্তব্য তুলে আসলে সেটি হচ্ছে কোন একটি দেশ বা একটি উৎসের উপর ভিত্তি করে আমাদের এই বৈশ্বিক মহামারীর ভ্যাকসিনের উপর ডিপেন্ড করা যাবে না। এখানে আমাদের বিভিন্ন উৎস খুঁজতে হবে এবং বিভিন্ন উৎসের মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। সেই সাথে স্যারের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকা কথা তুলে এসেছে এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের দেশপ্রেমিক সৈনিক সেনাবাহিনী ভাইরা এখানে অগ্রণী ভূমিকা পালন করবে এবং সেখানে সরকারও তাদেরকে সেই ভূমিকা পালন করার ক্ষেত্রে সহযোগিতা করবে। তার সাথে একই সাথে স্যারের বক্তব্যে আমাদের ফুটে উঠেছে সরকার একটি অগণতান্ত্রিক সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, সেহেতু তারা জনগণের পালস কিংবা তাদের আশা আকাঙ্ক্ষা কিংবা তাদের প্রত্যাশার জায়গা থেকে কোনোভাবে কর্ণপাত করছে না কিংবা দৃষ্টিপাত করছে না। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জনগণকে তার ভূমিকা, তার অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য তার সকল মৌলিক অধিকার, চিকিৎসা, স্বাস্থ্য, বাসস্থান সকল কিছু নিশ্চিত করার লক্ষ্যে জনগণকেও আওয়াজ তুলতে হবে এবং বিএনপি একটি জনগণের সবচেয়ে জনপ্রিয় একটি দল। সেই দল থেকে আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতা কোভিড-19 ভ্যাকসিনের সম্মানিত আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ স্যার, তিনি প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি নিজেই বলেছেন যতদিন না পর্যন্ত জনগণের কাঙ্ক্ষিত অধিকার তাদেরকে পৌঁছে দিতে না পারবেন ততদিন পর্যন্ত বিএনপি পক্ষ থেকে আমরা চাপ প্রয়োগ করব এবং সেই সাথে সকল গণতান্ত্রিক দল, সকল বিশেষজ্ঞ, সকলের দৃষ্টি আমরা আকর্ষণ করছি যাতে জনগণ যেন এই ভ্যাকসিন থেকে বঞ্চিত না হয় এবং সরকার যেভাবে মিথ্যাচার এবং এই ভ্যাকসিন নিয়ে যে ধরনের নাটক সাজাচ্ছে সেই নাটক থেকে এবং প্রতারণা থেকে জনগণকে মুক্তির পথ বেরিয়ে আনতে আমরা অবশ্যই জনগণের পাশে আছি, থাকবো। এই প্রত্যাশা নিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটু ছোট্ট একটি আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা প্রোগ্রামটি সরাসরি আমাদের পেজে আমরা লাইভ করতে না পারার কারণে আমরা দুঃখিত। আমি সেই কারণে আমার পার্সোনাল পেজে লাইভ করলাম। আমি আশা করব যে আপনারা এই কনভারসেশনটা, এই আলোচনাটা, গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনারা শেয়ার করে লাইক দিয়ে জনগণের মাঝে পৌঁছে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক। সবাইকে ধন্যবাদ। স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ।